আপনার সাথে মিলে একটা মেয়ের লাশ এই শহরের বাইরে মানে একটা লেকে ফেলেছেন। হ্যাঁ স্যার, আমি এটাই বলছি। আর এই সব কিছু আমি ওর বলাতেই করেছি। কিন্তু আপনার স্বামী তো বলছেন ইনি কিছু জানেনই না। ইনফ্যাক্ট উনি আমাদের এখানে ডেকেছেন। স্যার, এই মহিলা সব উল্টোপাল্টা বলছে। আমাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে আর এও তাতে জড়িত। উল্টোপাল্টা আমি নয়, উল্টোপাল্টা এ বলছে। প্রথমে নিজের দোষ ঢাকার জন্য আমাকে দিয়ে এই সব কিছু করিয়েছে, আর এখন নিজেই না বলছে। স্যার, আমি আপনাকে সত্যি কথা বলছি। আমি বলেছিলাম না যে আমার হ্যাঁ, ওই একই রকম দেখতে লোকের কথা, যে আপনার বন্ধু অ্যালেক্সরা আপনার মতো দেখতে লোকের সঙ্গে দেখা করছে। কিন্তু এটা মনে হচ্ছে না যে আপনার এই গল্পটা সত্যি কম আর কাল্পনিক বেশি লাগছে। স্যার, এই লোকটা আপনাদের মিথ্যে বলছে, আমি সত্যি বলছি। ইনফ্যাক্ট আপনারা তো জানেনও না যে কি হয়েছিল। এমন কি হয়েছে? স্যার, রঞ্জন আমাকে টুল বক্স আর একটা কাপড় নিয়ে নিচে পার্কিং এ ডেকেছিল, আর ওখানেও আমাকে বললো যে ও একটা মেয়েকে খুন করে ফেলেছে। সেখানে আমরা লাশের টুকরো করে জলে ফেলে দিয়েছিলাম। স্যার প্লিজ আমায় বিশ্বাস করুন স্যার। একই রকম দেখতে একটা লোক এরকম করছে, আর না হলে সবাই মিলে চক্রান্ত করছে যেটাতে আমাকে ফাঁসানো হচ্ছে। এক মিনিট, এক সময়ের জন্য চুপ থাকুন। আর আপনি আপনার গাড়ির চাবিটা দিন এক্ষুনি, এই মুহূর্তে। আর এখান থেকে লেকে যাব। একবার এই এভিডেন্সগুলো ফরেন্সিক ল্যাবে যাক, তাহলেই আমরা জেনে যাব যে আপনাদের দুজনের মধ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এই মেয়েটা কে? স্যার আমি কি জানি, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? যা কিছু জানার এর থেকে জানুন না। স্যার, আমি এই মেয়েটাকে চিনি না। আমি জানি না একে। আমি একে মারিনি স্যার। আমি তো ওই সময় শুধু এই লোকটার হেল্প করছিলাম। আমি অনেক রাত অবধি অফিসে ছিলাম স্যার। আপনি চাইলে সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। চিনের নিচে দেখো, থুতির নিচে স্টিচেস আছে না? আর সেগুলো খুব বেশি পুরনো নয়, মনে হচ্ছে কিছুদিন আগেই ও আঘাত পেয়েছে। পুরবি কোনো না কোনো ক্লিনিক বা হসপিটালে স্টিচগুলো করা হয়েছিল, সেখান থেকে এই মেয়েটার ব্যাপারে জানা যেতে পারে। একটা কাজ করো ফেডরিক, পঙ্কজ, এই বডির টুকরোগুলো আছে না, এই সব কটা আমাদের ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর এদের দুজনকে আমাদের ব্যুরোতে নিয়ে চলো। স্যার, এ বলছে যে কয়েকদিন ধরে ওরই মতো দেখতে কোনো লোক ওকে ফাঁসানোর চেষ্টা করছে। এর চেনাশোনা লোকরা ওই লোকটার সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা করছে, আর ওরা ভাবছে যে ও এই। হ্যাঁ স্যার, আমায় ফাঁসানো হচ্ছে স্যার। আর ওই চক্রান্তে এও রয়েছে স্যার। স্যার আপনিই বলুন, আমি যদি এসব করতাম তাহলে আমি আপনাদের ফোন কেন করতাম? স্যার, এখন অবধি আমি আপনাদের যা বলেছি সবকিছু প্রমাণ হয়েছে তো। লাশ তো পাওয়া গেল লেকে, আর ওর গাড়ির ডিকিতে রক্ত পেলেন তো। স্যার, আপনি নিজেই বলুন, যখন এতটা সত্যি আমি বলেছি, তাহলে এখন মিথ্যে আমি কেন বলবো? আমাকে ফাঁসানোর জন্য। স্যার আমি বলছি স্যার, এটা চক্রান্ত স্যার, আমাকে ফাঁসানোর জন্য। ব্যাস ব্যাস, কে কি কাজ করেছে আর করেনি সেটার খোঁজ আমরা করব। শুধু একটা কথা মনে রাখবেন, যে আমাদের সন্দেহ শুধু আপনাদের দুজনকে। বাট স্যার, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। আমি হতে পারে হয়তো আপনি খুন করেননি, কিন্তু লাশকে টুকরো টুকরো করে লেকে ফেলে দেওয়া এটাও কিন্তু বড় অপরাধ, বুঝেছেন আপনি? স্যার, সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। এ তো খালি। কিন্তু স্যার আমি সত্যি কথা বলছি, আমায় বিশ্বাস করুন, আমি ছিলাম অফিসে। আমি বুঝতে পারছি না কেন আমায় দেখা যাচ্ছে না স্যার। মিস্টার রঞ্জন, আইন বিশ্বাসের ওপর চলে না, প্রমাণ চাই। আপনার অফিসের যে ফুটেজ সেটা সবার সামনে, আপনি ওখানে নেই। তার মানে এটাই হচ্ছে যে আপনার মিসেস যেটা বলছে সেটাই সত্যি। না না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার, আমি অফিসেই ছিলাম। আমি বুঝতে পারছি না যেটা কিভাবে হলো। হ্যাঁ, কিন্তু আপনার অফিস ফাঁকা দেখাচ্ছে কেন? স্যার, রঞ্জন এই কোম্পানির সিইও। এই ফ্লোরে শুধু ওই থাকে। ও ছাড়া একজন পিয়নও আছে, সে সেদিনকে ছুটিতে ছিল। আচ্ছা, রঞ্জন বাবু ঠিক ওই দিনেই আপনার পিয়ন অ্যাবসেন্ট কেন
স্যার আমি সত্যি বলছি স্যার, আমি অফিসে ছিলাম। মিস্টার রঞ্জন, নিজেকে নিরপরাধী প্রমাণ করবার জন্য কোনো রকম প্রমাণ আপনার কাছে নেই, বুঝেছেন? আরে কুন্দন, ভালো হয়েছে তুই এসে গেছিস ভাই। এরা বলছে যে আমি কারো খুন করেছি। আরে আমি কাউকে কিভাবে মারতে পারি বল না, বোঝা না ভাই। এ করতে পারে না স্যার। স্যার এর জীবনে একটা মাছি পর্যন্ত মারেনি। হ্যাঁ, এটা ঠিক যে ও মাঝে মাঝে খুব রেগে যায়, রাগকে কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ স্যার, অনেক দিন ধরে চিকিৎসা চলছে ওর। ওষুধপত্রও খান রঞ্জন দাদা, কিন্তু কখনো কখনো যদি ওষুধ খেতে ভুলে যায় তাহলে নিজেকে সামলাতে পারেন না। এই কথাটা তুমি আমাদের কেন বলনি? স্যার আমি ওই শুধু আপনাকে নয়, কাউকেই হয়তো বলেনি কথা। আমার ক্ষমতা চলতো তো তার এই বিয়েটা হতেই দিতাম না। আমি তো আমার মেয়ের কাছে হেরে বসে আছি। এই লোকটা তো একটা সাইকো সাইকো। এই রঞ্জন একজন মানসিক রোগী। এর পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। এর মাথা তো সেটাই মনে রাখে যেটা ও মনে রাখতে চায়, বাকি সমস্ত কথা তো এ ভুলে যায়। হতেই পারে স্যার যে খুনটা এই করেছে আর ভুলে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি আগে অসুস্থ ছিলাম, কিন্তু তারপর আমি ঠিক হয়ে গেছিলাম। আপনি এরম কেন বলছেন? কুন্দন কুন্দন তুই বল, আমি সত্যি বলছি কিনা। বৌদি আপনি বলুন না। আরে তুমিই বলো না। আপনারা আমায় এভাবে কেন দেখছেন? আরে আমি সাইকো নই, আমি অসুস্থ নই, কোনো মানসিক রোগ নেই আমার, একদম ঠিক আছি আমি। আরে বলো না বলো না। বাস, অনেক হয়েছে। এটা তোমার বাড়ি নয়, ব্যুরো। এই নাটক এখানে চলবে না। একটা কাজ করো, পাশের ঘরে গিয়ে এনাদের বসাও। যান। ওই দিকটা যান যান। সমস্ত প্রমাণ ওই রঞ্জনের বিরুদ্ধে, আর তাছাড়াও ওর আচরণটা ঠিক নেই। কিন্তু বুঝে উঠতে পারছি না, জানি না কেন আবার এই ব্যাপারটা এড়িয়েও যেতে পারছি না। ও বারবার আমাদেরকে বলছে যে অফিসের সিসিটিভি ফুটেজটা চেক করুন। আমি অফিসে ছিলাম। এতটা জোর দিয়ে কেউ বলতে পারে না। আরও একটা ব্যাপার স্যার, ফোন ওই করেছিল। কোনো খুনি এরকম কেন করবে? আর স্যার ওই ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, হয়তো খুনটা করেছে আর তারপর ভুলে গেছে। এই রোগটাতে এরকমই হয় স্যার। হতে পারে, এটা হতেই পারে। একটা কাজ করি আমরা, এই যে সিসিটিভি ফুটেজ আছে না, এটাকে ল্যাবে পাঠাই, চেক করিয়ে দেখি এই ফুটেজটা কেউ কোনোভাবে এডিট করে চেঞ্জ করেছে কিনা। আর স্যার ওই একই রকম দেখতে ব্যাপারটা। ও এটা বলছে যে ওর বন্ধুরা ওর মতো দেখতে লোকটাকে দেখেছে, আর ওই লোকটা ওর বন্ধুগুলোকে চিনতেও পারেনি। চলো ওর বন্ধুদের সাথে কথা বলি, জিজ্ঞাসাবাদ করি, জেরা করি, তারপর দেখি ওদের কথায় কতটা সত্যি আছে। স্যার হতে পারে এই চৈতালি আর কুন্দন রঞ্জনের শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টা করছে, হয়তো তা নয়। আর এদিকে শায়লা, উনি তো চানই এই দোষটা রঞ্জনের ওপর আসুক, যাতে ওনার মেয়েকে আর এই বিয়েটা করতে না হয়। স্যার স্যার যে মেয়েটা মারা গেছে ওর ফটো হসপিটালের ক্লিনিকে পাঠিয়ে দিয়েছি। ওকে শনাক্ত করা হয়েছে। ওর নাম হলো অনামিকা। দুদিন আগেই ওখানে গেছিল ওর আঘাত দেখাতে। অনামিকা, অনামিকা, এই অনামিকার পুরো ফোন রেকর্ড চেক করো, খোঁজ নাও এ কোথায় থাকতো, কি করতো, এর সঙ্গে রঞ্জনের কি সম্পর্ক ছিল। স্যার অনামিকা হসপিটালে এই অ্যাড্রেসটাই দিয়েছিল। এবার কি করি? দেখা যাক, কোনো প্রমাণ নিশ্চয়ই পাবো। একটু আশেপাশে দেখো কোনো প্রতিবেশী আছে কিনা। স্যার হ্যাঁ, এর নাম অঙ্কিত, অনামিকার প্রতিবেশী। হ্যালো স্যার, কি হয়েছে বলুন? অনামিকা ঠিক আছে তো? না, অনামিকার খুন হয়ে গেছে, আর আমরা সেই জন্যই এর তদন্ত করছি। আপনি ওর ব্যাপারে কিছু বলতে পারেন যার সাহায্যে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি? না স্যার, আমি ওর ব্যাপারে বেশি কিছু তো জানি না। হ্যাঁ, তবে এটুকু জানি যে ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল আর এখন একটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল। ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে? আচ্ছা, ওর কোনো বন্ধু কিংবা আত্মীয় যে এখানে ওর সঙ্গে থাকতো? ও তো এনারাই ছিল স্যার, এই কিছু মাস আগেই এখানে থাকতে এসেছিল।
আমি তোর পরিবারের কাউকে দেখিনি। হ্যাঁ, ওর একটা বয়ফ্রেন্ড ছিল, যার সাথে ও ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো। ও ফোনে যার সঙ্গে কথা বলতো ও যে ওর বয়ফ্রেন্ড ছিল, এটা আপনি কি করে জানলেন? স্যার, আসলে আমি ওর কথাগুলো শুনেছিলাম। ও ব্যালকনিতে দাঁড়িয়ে ওর সাথে খুব জোরে জোরে কথা বলতো অনেকক্ষণ। আর ওদের কথা শুনে মনে হতো স্যার ওর বয়ফ্রেন্ড ভালো লোক নয়। ঝগড়া হতো খুব দুজনের। কথা শুনে মনে হতো নিজেদের মধ্যে মারপিটও করে। ইনফ্যাক্ট এই 2 দিন আগেই ওরা নিজেদের মধ্যে মারপিট করেছে। ওর মুখেতে সেলাইও পড়েছিল, আর ওর চোখেও আঘাত লেগেছিল স্যার। আপনি দেখেছেন ওর বয়ফ্রেন্ডকে? আমি স্যার ওকে কখনো দেখিনি, কিন্তু ওর নামটা জানি স্যার। আচ্ছা, কি নাম কি ওর? রঞ্জন। রঞ্জন? স্যার, হ্যাঁ, এই দেখুন, এই অনামিকার পাসপোর্টে এই বার্সেলোনার ভিসা লাগানো রয়েছে। বার্সেলোনা? এ কি স্পেনে যেতে চাইছিল নাকি? স্যার, অনামিকা স্পেন থেকেই এসেছিল স্যার। আমি ওদের কথা শুনেছিলাম। স্যার, ও বিরক্ত হয়ে গেছিল রঞ্জনের জন্য, সারা জীবনের জন্য স্পেন ফিরে যেতে চাইছিল। স্যার, আমার মনে হয় ওর খুন রঞ্জনই করেছে। ও চাইতো না যে ও স্পেনে চলে যাক। হ্যালো, স্যার, অনামিকার ফোন রেকর্ডস পাওয়া গেছে। একটা নাম্বারে যেটাতে ও সবচেয়ে বেশি কথা বলতো সেটা রঞ্জনের কোম্পানির নামে রেজিস্টার্ড আছে। ও রঞ্জন, একটা কাজ করো, অনামিকার ফোনের শেষ লোকেশনটা কোথায় ছিল সেটা বার করো। অনামিকা কাল রাত্রেই আপনার হোটেলে ছিল? আই এম নট শিওর স্যার। ছিল না? আমার তো মনে হয় না। ঠিক আছে, আমাদের আপনার হোটেলে সিসিটিভি ফুটেজটা চেক করতে হবে। শিওর স্যার। এই তো অনামিকা। এটা কি ব্যাপার? ও ভেতরে গেল একটা হ্যান্ডব্যাগ নিয়ে, আর বাইরে এলো একটা লাগেজ নিয়ে। তো সঙ্গে এই ছেলেটা কি? স্যার, ও তো আমাদের বেল বয়। ওয়েল বয় কোথায় আছে এখন? কাল রাত্রে তুমি যখন ওই মেয়েটার লাগেজ নিয়ে বাইরে যাচ্ছিলে তখন ওর জন্য কেউ অপেক্ষা করছিল বাইরে? হ্যাঁ স্যার, একজন লোক তো ছিল, ওর জন্য ওয়েট করছিল। কে ছিল? লম্বা রোগা করে একজন ছিল। লম্বা রোগা করে? এ ছিল ওই লোকটা? স্যার, মনে হচ্ছে তো এরকমই ছিল। দেখে তাই মনে হচ্ছিল মানে? স্যার, ও দূরে দাঁড়িয়ে ছিল, তাই আমি ঠিকমতো দেখতে পাইনি। ও, তার মানে এই রঞ্জন, ও আমাদের মিথ্যে কথা বলেছে। ও অনামিকাকে আগে থেকেই চিনতো, আর শেষবার অনামিকা ওর সাথেই ছিল। রঞ্জন বলছে যে আপনারা ওকে আলাদা আলাদা জায়গাতে দেখেছিলেন, কিন্তু ও বলছে ও ওখানে ছিলই না। ব্যাপারটা কি বলুন তো? স্যার, আমি একদিন কফি শপে কফি খাচ্ছিলাম, আমি দেখলাম যে রঞ্জন বাইরে কারোর সাথে কথা বলছে। রঞ্জন, রঞ্জন, এই রঞ্জন! স্যার, আমি যখন ওকে ডাকলাম ও জানি না কেন আমার কথা না শুনে অন্যদিকে চলে গেল। রঞ্জন! কিন্তু স্যার, যখন আমি এই ব্যাপারে ওর সঙ্গে কথা বললাম তখন ও বললো যে ওখানে ছিলই না। আমি জানি না ও কেন মিথ্যে কথা বললো। আর লীলা দেবী, ওকে আপনি কোথায় দেখেছিলেন? কান্দিওয়ালাতে একটা জুয়েলারি শপে। ওর সঙ্গে একটা মেয়েও ছিল। রঞ্জন, রঞ্জন! আচ্ছা, এই মেয়েটা ছিল কি? হ্যাঁ স্যার, এই মেয়েটাই ছিল। কিন্তু যখন ওর সঙ্গে আমি ফোনে কথা বললাম, বলতে শুরু করলে আমি তো ওখানে ছিলামই না। আর তোমার সঙ্গে কি এটাই ঘটেছে? হ্যাঁ স্যার, ও বাজারেতে আমার সামনে দিয়ে যাচ্ছিল। আমি ওকে হাত দেখালাম, হাই বললাম, মদন রে, কিন্তু ও সরাসরি আমায় ইগনোর করলো, অটোতে বসে চলে গেল। এদিকে দেখ ভাই, আমি রঞ্জন, রঞ্জন! ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এদের কথা শুনে মনে হচ্ছে রঞ্জন ইচ্ছে করে ওদের সামনে এসেছিল আর এরকম বিহেভিয়ার করেছে। কিন্তু অভিজিৎ, কি কারণ হতে পারে? এরকম ব্যবহার কেন রঞ্জন করেছিল?
না 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 না, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে অভিজিৎ। যেখানে যেখানে এরা রঞ্জনকে দেখেছে না, দেখি ওখানে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা। স্যার এখানে দেখুন। হ্যাঁ শালুকে, বস, কি পেলে? এই অস্ত্রের ওপর আর কাপড়ে যে রক্ত পাওয়া গেছে সেটা অনামিকারই। মনে হচ্ছে অঞ্জলি সত্যি বলেছে। এটার ব্যবহার অনামিকাকে খুন করার জন্য আর ওর লাশটাকে লুকানোর জন্য করা হয়েছে। আচ্ছা, রঞ্জনের বিরুদ্ধে কোনো প্রমাণ? হ্যাঁ স্যার, রঞ্জনের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। একটা তো এই টুল বক্সে, আর দ্বিতীয়টা গাড়ির ডিক্কিতে, যেখানে অনামিকার রক্তও পাওয়া গিয়েছিল। তার মানে রঞ্জন অঞ্জলির সঙ্গে ছিল। এটা তো খুব সহজ সরল প্রমাণ। অঞ্জলি সত্যি কথা বলা আর রঞ্জনকে খুনি প্রমাণ করা। কিন্তু বস, আরো অনেক কিছু পাওয়া গেছে। কি? স্যার, আমরা একটা বিশেষ ধরনের পলিমার আর সিলিকনের ট্রেসেসও পেয়েছি, যেটা সাধারণত অদ্ভুত ব্যাপার। সিলিকন আর পলিমার, এটা তো সত্যিই অদ্ভুত ব্যাপার। আরো একটা বিশেষ কথা দেখাচ্ছি, এসো। এই কেমিক্যাল, বস, এই বিশেষ কেমিক্যালটা আমরা সব জায়গায় পেয়েছি। কাপড়ে, টুল বক্সে, অস্ত্রের উপর, সব জায়গায়। আর এটা ছাড়া এই দেখো, এই কিছু সায়ানাইড, কিছুটা ক্লোরাইড, এইসব কেমিক্যাল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যতগুলো কেমিক্যাল আছে এই সিচুয়েশনে এখানে এগুলো থাকাই উচিত নয়। রঞ্জন, এই রঞ্জনের স্বাধীন থাকা চলবে না। রঞ্জনের একা থাকা খুবই বিপজ্জনক। যে তুমি অনামিকার বয়ফ্রেন্ড? না স্যার। কিন্তু তুমি ওকে অনেক মারধরও করতে। না না, এটা একদম মিথ্যে স্যার, ভুল কথা এগুলো। লোকে আমার নামে বিভিন্ন কথা বলে বেড়ায়, কিন্তু সত্যিটা তো হলো যে আমি কোনো অনামিকাকে চিনি না। আচ্ছা, এই তোমার ক্রেডিট কার্ডের বিলস, এগুলো তো চেনো না? এই দেখো, এই অনামিকার বার্সেলোনার ফ্লাইটের টিকিট তোমার ক্রেডিট কার্ড থেকে কেনা হয়েছে। আর ও যে নাম্বারটায় ঘন্টার পর ঘন্টা কথা বলতো সেটা তোমার কোম্পানির নামে রেজিস্টার করা আছে। আর সব থেকে বড় কথা, তোমার গাড়ির ডিকিতে অনামিকার রক্তের ছাপ পাওয়া গেছে। আর তুমি কি মনে করছো যে আমরা এর ওর কথা শুনে তোমার উপর দোষ চাপাচ্ছি? এই সমস্ত প্রমাণই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে তুমি অনামিকাকে খুন করেছো। না স্যার, আমি কারোর খুনটুন করিনি। আর স্যার, এই ক্রেডিট কার্ড, স্যার আমার কাছে তো অনেক ক্রেডিট কার্ড আছে স্যার। আর স্যার, আমি আজ অব্দি আমার ক্রেডিট কার্ড দিয়ে কখনো বার্সেলোনার টিকিট বুক করিনি। তাহলে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো রঞ্জন। অনামিকা তোমার গার্লফ্রেন্ড ছিল আর তোমার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল। আর ওর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি ওকে খুন করে দিলে। আর শুধু খুন করলে না, তার সাথে আমাকেও ফাঁসিয়ে দিলে। না, আমি এরম করিনি অঞ্জলি, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। বৌদি, মানছি যে সমস্ত প্রমাণ এটাই ইঙ্গিত করছে যে রঞ্জনী খুনটা করেছে, কিন্তু কিছু প্রমাণিত হয়নি এখনো। আপনারা প্লিজ আমাদের কাজ করতে দিন। দেখো রঞ্জন, তোমার নির্দোষ হওয়ার কোনো প্রমাণ তোমার কাছে নেই। আর খুনের সময় তুমি কোথায় ছিলে এর কোনো সাক্ষীও নেই। আর তোমার ওই অফিসে সিসিটিভি ক্যামেরা ফুটেজ, ওর মধ্যে তুমি উধাও। অনামিকার হোটেলের বাইরে তোমার গাড়ির দাঁড়িয়ে থাকা, তোমার গাড়ির ডিকিতে অনামিকার রক্ত পাওয়া, ফোন রেকর্ড, ক্রেডিট কার্ড বিলস, তোমার বাঁচার আর কোনো রাস্তা নেই। এই একই রকম দেখতে অ্যাঙ্গেলটা একবার পরিষ্কার হয়ে যাক, তারপর তোমাকে অ্যারেস্ট না করার কোনো কারণ আমাদের কাছে থাকবে না। ততক্ষণের জন্য তুমি এখানে নিজের বাড়িতেই নজরবন্দি থাকবে, ফ্রেডির তত্ত্বাবধানে। আর আপনারা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাদের মধ্যে কেউ এখান থেকে যাবেন না। ফ্রেডি, নজর রেখো। স্যার, স্যার প্লিজ স্যার, স্যার আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি কিচ্ছু করিনি। পূরবী, তুমি কি বলছো তুমি খেয়াল করেছো? হ্যাঁ স্যার। স্যার, ইমেজ ফরেন্সিক এক্সপার্টরা কনফার্ম করেছেন এই রঞ্জনের ফুটেজের সাথে এডিট করা হয়েছে। এই ফুটেজটায় কিছু আউট অফ ফোকাস ব্যাপার আছে, যেটা থেকে এটা প্রুফ হয় যে এখানে কেউ একজন ছিল, যেটাকে খুবই ভালোভাবে ডিলিট করা হয়েছে। অন্য আর কেউ নয়, ও রঞ্জনী হবে। তার মানে ওর এই একই রকম দেখতে গল্পটা সত্যি। অনামিকার খুনের সময় ও অফিসেই ছিল। তাহলে ওর খুন কি করে করবে? একটাই লোক একই সময়ে দু জায়গায় কি করে হতে পারে? স্যার, স্যার সেই সব সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি যেখানে রঞ্জনের বন্ধুরা রঞ্জনকে দেখেছিল। কফি শপ, জুয়েলারি শপ আর মার্কেটে। দরজা খোলো, বাইরে বেরোতে দাও। আরে কেন আমাকে আটকে রেখেছো? খোলো, আমি বলছি খুলে দাও। এটা কি হচ্ছে? ওর আবার আগের মতো অবস্থায় নেই তো? খোলো। সে কি? তাহলে তো ওনাকে কাবুতে আনার নিশ্চয়ই কোনো উপায় থাকবে।
শুধু একটাই ওষুধ আছে, ঘুমের ইনজেকশন। খোলো, আমি বলছি দরজাটা খোলো। আরে এইভাবে কেউ কাউকে আটকে রাখে নাকি? আমার তো খুব ভয় লাগছে, আমি দরজা ভেঙে মাথা দেবো। খারাপ হয়ে গেলে আবার কিছু করে নেবে না তো? সব এক একটা রত্ন এখানে, দরজাটা খোলো। আমি দেখছি। আরে কেন আটকে রেখেছো আমায়? এই রঞ্জন, এই রঞ্জন, রঞ্জন দাঁড়াও বলছি। মা মা মা, আস্তে আস্তে আস্তে। ও মাই গড, এইটা কি করে হলো? আমি ডাক্তারের খবর দিচ্ছি। হ্যাঁ, তুমি ঠিক আছো তো মা? ও মাই গড, কি করে লাগলো তোমার? স্যার এটা কফি শপের ফুটেজ। স্যার এবার জুয়েলারি শপ। এর সঙ্গে অনামিকাও ছিল। এখনো পর্যন্ত সবকিছু তো নর্মালি লাগছে। স্যার এবার মার্কেট প্লেস। পঙ্কজ, একটু রিওয়াইন্ড করো। হ্যাঁ, আগে ওই রঞ্জনকে জুম করো। এই দেখো, এর এর হাঁটা চলা একটু আলাদা। ও অন্য ধরনের জুতো পরে রয়েছে। কিন্তু এটা কি? দয়া ওয়াকিং বুট পরেছে, ওয়াকিং বুট। যার পায়ের হাড়ে কোনো প্রবলেম থাকে না, সে ওই ওয়াকিং বুট পরে। কিন্তু রঞ্জনের পা তো একদমই ঠিকঠাক আছে। সেটাই তো, এটা তো হতেই পারে না। তাহলে ও কি? হ্যাঁ সালুকে বলো, কি এখনই? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সালুকে ফরেন্সিক ল্যাবে ডেকেছে, এখনই যেতে হবে। চলো। হ্যাঁ ফেডরিক বলো, কি বললে তুমি? ঠিক আছে, হ্যাঁ ওখানেই থেকেও। ফেডরিক বলছিল রঞ্জন পালিয়ে গেছে শাইলার উপর আঘাত করে। কিন্তু ফ্রেডি তো ছিল ওখানে। সেটাই তো। একটা কাজ করো দা, তুমি আর পঙ্কজ ওখানে চলে যাও, আমরা ফরেন্সিক ল্যাবে যাচ্ছি। আচ্ছা সালুকে, হ্যাঁ তুমি রঞ্জনকে গ্রেফতার করতে বারণ করেছিলে, ব্যাস ও তো ওদেরকে আঘাত করে পালিয়ে গেছে। আর তুমি এখানে এসব কি করছো? এখানে এখানে এরকম মিউজিয়াম সাজিয়েছো কেন? মিউজিয়াম নয় বস, তাহলে? এটা হচ্ছে সেই ধাঁধাটার জবাব যেটা আমরা সলভ করতে পারিনি। হ্যাঁ, রঞ্জন পালিয়ে যাওয়াতে আমার খুব আফসোস হয়েছে, কিন্তু আই এম শিওর তোমরা ওকে ঠিক ধরে ফেলবে। তোমাদের মনে আছে ওই যে কেমিক্যালটা আমরা ক্রাইম স্পটে পেয়েছিলাম? তো তার সঙ্গে ওর কি সম্পর্ক? সেটা আমি আপনাদেরকে বলছি। আপনি কে? এ হচ্ছে জগৎ। এক মিনিট, সব কিছু বুঝতে পারবে বস। বেহুল, হাই স্যার। এবার এর সঙ্গে আবার এই কেসের কি সম্পর্ক? আপনারা ওর সাথে একটু মন দিয়ে কথা বলুন, দেখুন সবকিছু জানতে পারবেন। এটা বলুন তো যে আপনি কে, আর এই কেসের সঙ্গে আপনার কি সম্পর্ক? এক মিনিট। এনার চোখগুলো দেখে তো কেমন যেন একটা মনে হচ্ছে। শুধু চোখই নয়, এনার তো পুরো মুখের মধ্যেই কিছু গোলমাল আছে অভিজিৎ, ফেসের ওপরে গোলমাল আছে। ও থ্যাংক ইউ বেহুল। এটা কি? আমি বলছি বস, ওই কেমিক্যালস যেটা ক্রাইম স্পটে পাওয়া গেছিল, আসলে ওই কেমিক্যালটা এই ধরনের মাস্ক আর নকল রক্ত তৈরি করতে কাজে লাগে। বিশেষ করে এই সিলিকন মাস্ক, যেটা ওই সিনেমাতে ব্যবহার হয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে চোখের পাতা থাকে না,
আর চোখের জন্য এখানে গর্ত একটা থাকে আসল মুখের মতো, যাতে যে এটা পড়বে তার আসল চোখটা এই গর্ত থেকে বেরিয়ে এসে যাতেও দেখতে পায়। আর স্যার, এটাকে বানানো কিন্তু অত সহজ নয়। হাই কোয়ালিটির সিলিকন আর পারদর্শী লোকই এটা বানাতে পারে। লেটেস্ট টেকনিকের জন্য স্যার, এটা যে পড়বে তার যে মুখের ভাব সেটাই মাস্কে ফুটে উঠবে। এর থেকে তো একটা কথা পরিষ্কার, অভিজিৎ, কেউ রঞ্জনের মতো দেখতে হুবহু একটা মুখোশ বানিয়েছে, একটা মাস্ক বানিয়েছে। রঞ্জনের মতো হাইটের কেউ ওরই মুখের মতো কোনো মাস্ক বানিয়েছিল আর লোকেদের বোকা বানাচ্ছিল। হ্যাঁ, আর সেই জন্যই সবাইকেও দূর থেকে দেখা দিয়েছিল, কারণ যদি কাছে আসতো তাহলে সবাই বুঝে যেত ও কোনো মাস্ক পরে আছে। আর স্যার অঞ্জলি, ও তোর সাথেই ছিল, ওর সাথে কথাও হয়েছে, ওর সাথে লাশটা লুকোনোর চেষ্টা করেছে। ওর মুখে রক্তও লেগেছিল, আর ওখানে লাশগুলোকে কাটছিল আর লুকিয়ে রাখার চেষ্টাও করেছিল, তাই হয়তো তাড়াহুড়োতে কোনো খেয়ালই করেনি। আর তাছাড়াও এই যে একই রকম দেখতে না, নিশ্চয়ই ওর পায়ের হাড়ে কোনো প্রবলেম ছিল, তাই ও ওয়াকিং বুট পরেছিল। আর এই মাস্ক তৈরি করাও এত সহজ নয়। স্যার, এই মাস্ক ফিল্ম প্রজেক্টেই কাজে লাগে। ও হ্যাঁ, তবে এটুকু জানি যে ও অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল আর এখন একটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল। স্যার, দয়া বলছিল যে অনামিকা ও নাকি কোনো ইন্টারন্যাশনাল শর্ট ফিল্মে কাজ করছিল। ওর পক্ষে এগুলো করা তো খুবই সহজ। তার মানে ও রঞ্জনের গার্লফ্রেন্ড ছিল না, ওকে নিজেরই খুনে ফাঁসানোর চেষ্টা করেছিল। সেই জন্যই ও বেল বয়কে গাড়ি অব্দি নিয়ে গিয়েছিল। স্যার নিজের প্রতিবেশীর সামনে রঞ্জনের সাথে ফোনে কথা বলার নাটক করেছিল। মানলাম অভিজিৎ, আমি মানলাম, কিন্তু কেউ নিজের মৃত্যুর ষড়যন্ত্র নিজে কেন করবে? মানে আমি বলতে চাইছি, অনামিকা তার নিজের মৃত্যু কেন নিজে ডেকে আনবে? না 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 না, কিছু তো একটা গোলমাল আছেই। কেউ তো একজন আছে যে অনামিকাকে শিখণ্ডি খাড়া করেছে, আর সেই পুরো কেসটার মাস্টার মাইন্ড, বুঝেছো? আপনাদের মাথা খারাপ আছে? ফ্রেডি ইনজেকশন নেওয়ার জন্য ভেতরে গেছে আর তোমরা ওই লোকটাকে ছেড়ে দিলে। আমরা তোকে পালাতে দিইনি, আমরা কি দরজা খোলার কি দরকার ছিল? ওই লোকটা যে মানসিক অবস্থা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, কে জানে কার সাথে কি করে দেবে। শায়লা দেবীর ওপর হামলা করেই দিয়েছে। স্যার, একটা কথা বুঝতে পারলাম না, ওরা তোমাদের দুজনের সামনে থেকে পালালো আর তোমরা ধরতে পারলে না ওদের? স্যার, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, আর সব কিছু এত তাড়াতাড়ি হলো। স্যার, আমরা যদি মাঝখানে আসতাম তাহলে আমাদের উপরও তো হামলা করতে পারতো না স্যার। হ্যাঁ, যেমন ভাবে আন্টিকে হামলা করেছিল আমাদেরও করতে তাহলে। হ্যাঁ, এক মিনিট, শায়লা দেবীর ওপর হামলা? কিন্তু কিভাবে? ওর কাছে অস্ত্র কি করে এলো? এখানে তো কোনো অস্ত্র ছিল না, আমরা সমস্ত অস্ত্র সরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, শুধু ঘরে কেন, কিচেনেও সবজি কাটার কোনো ছুরি পর্যন্ত নেই। স্যার, এ হলো আমাদের প্রোডাকশন হাউসের মেকআপ আর্টিস্ট, আর স্যার এ মাস্ক বানাতেও এক্সপার্ট। তুমি অনামিকার জন্য মাস্ক বানিয়েছিলে, তাই না? বানিয়েছিলে কি না? হ্যাঁ স্যার, উনি আমাকে টাকা দিয়েছিলেন, আর এটা তো আমার কাজই স্যার। তাহলে এটাও বলে ফেলো যে কাজটা কার জন্য করেছিল, এই মাস্কটা কার পরার কথা ছিল। বলো বলো, তাড়াতাড়ি বলো, সময় নেই আমাদের। আর হ্যাঁ, যার মুখের তুমি মাস্ক বানাও তার মাপ নেওয়ার দরকার আছে, ম্যাপিং করার দরকার আছে। হ্যাঁ স্যার। কার জন্য বানিয়েছিল ওই মাস্ক? কে ওই মাস্কটা পরতো বল। কে তুমি? হ্যাঁ, কে তুমি? কি চাও? কেন আমাকে বেঁধে রেখেছো? আমার তো মনে হয়েছিল আমাকে দেখে তুমি খুব খুশি হবে, কারণ আমিই তো হচ্ছে সে যাকে তুমি খুঁজে চলেছ। তোমারই আর এক রূপ। রূপ? কিন্তু তোমার মুখ তো আমার সাথে মেলে না। কারণ এটাই, আমি তোমার মতন মুখের মাস্ক পরে নেই এখন, নাহলে তুমি আমাকে চিনতে পারতে না যে আসল তুমি না আমি। আর একটা কথা, আমি তোমার আওয়াজে কথাও বলতে পারি, কিন্তু তুমি এমন কেন করছো? যাতে অনামিকার খুনের জন্য তোমার জেল হয়ে যায়। কিন্তু আমার তোমার সাথে কি শত্রুতা? আমি তো তোমাকে চিনি অবধি না। ওসব জেনে তুমি কি করবে?
এখন তো শুধু এইটুকুনি জেনে রাখো যে আমার এত পরিশ্রমে সিআইডির লোকেরা জল ঢেলে দিয়েছে, আর আমার কাছে শুধুমাত্র এখন একটাই রাস্তা বাকি আছে, যে তোমাকে আমি মেরে ফেলবো। সিআইডি, তোমরা এখানে কি করে? তোমাকে ফলো করতে করতে এখানে পৌঁছেছি। ওই মেকআপ ম্যান সবকিছু বলে দিয়েছে তোমার ব্যাপারে। খুব ভুল করেছো তোমরা এখানে এসে। রঞ্জনকে তো আমি কিছুতেই ছাড়তে পারবো না, কারণ আমি ওকে মারবার জন্য কন্ট্যাক্ট নিয়েছি। কিন্তু এখন তোমরা ওর সঙ্গে মরবে। তোকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল? হ্যাঁ, কে দিয়েছিল? অনামিকা মারা যাওয়ার পরেও তোমাদের প্ল্যান চালু আছে। কে মাস্টার মাইন্ড? আমায় ক্ষমা করে দাও মা। তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কখনো ভাবতেও পারেনি যে ও এসব করতে পারে। রঞ্জন কোথায়? ওকে পেলেন না আপনারা? পাওয়া গেছে রঞ্জনকে। আপনারা সবাই এটা জেনে হয়তো অবাক হবেন যে রঞ্জন নির্দোষ। এটা আপনারা কি বলছেন? খুন রঞ্জনই করেছে? একদম না, রঞ্জন খুন করেনি। খুন করেছে আপনাদের মধ্যেই কেউ একজন। আমরা? কিন্তু আপনি তো জানেন যে এদের সবার উপস্থিতিতেই রঞ্জন আমাকে আঘাত করেছে। কি করে করলো? মানে কোন জিনিস দিয়ে আপনার উপরে আক্রমণ করেছিল? আমি বলেছিলাম না যে ও ছুরি দিয়ে আমাকে আঘাত করেছিল। কিন্তু ছুরি তো ছিল না ঘরে, আমরা সমস্ত অস্ত্র সরিয়ে দিয়েছিলাম আগে থেকে। আপনার এই আঘাত ছুরি দিয়ে নয়, বরং নেইল ফাইল, নখ কাটার জন্য যেটা ব্যবহার করা হয়, আপনার এই আঘাত সেটা থেকে লেগেছে। মনে হচ্ছে উনি এখনো কনফিউজড। কোনো ব্যাপার নয়, ওনাকে আমরা সাহায্য করছি। ফ্রেডি, শাইলা ম্যাডাম, আমরা জানতে পেরে গেছিলাম অনামিকার প্রতিবেশী অঙ্কিত এসবের সঙ্গে যুক্ত। তো এই জন্য আপনি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যাতে আমার কিডন্যাপ করে আপনি আমাকে খুন করতে পারেন। মা, তুমি এই খবরদার, খবরদার যদি আমাকে মা বলে ডেকেছিস তো। মা শব্দের অর্থ কি হয় তোমরা দুজন জানো? স্যার, এ আমার অনিচ্ছা সত্ত্বেও রঞ্জনের সাথে বিয়ে করলো, আর আমার সাথে সব সম্পর্ক চিরদিনের মতন ত্যাগ করলো। আর আজ এরা আমার সম্পত্তির অধিকার চাইতে শুরু করেছে। এই সব এই রঞ্জনের কাজ। এই উস্কেছে আমার মেয়েকে, আমার একমাত্র সন্তান, নিজের স্বামীর সঙ্গে মিলে ধীরে ধীরে আমাকে বিষ দিয়ে মারতে শুরু করলো। দুভোটা তাড়াতাড়ি করো অঞ্জলি, এটা নিয়ে গিয়ে মায়ের ঘরে রেখে দাও, যাও। কিন্তু আপনি অনামিকার খুন করলেন কেন? ওর কোনো দোষ ছিল না, কিন্তু আমার কাউকে তো একটা দরকার ছিল এই সব কিছু করার জন্য। কিন্তু আমি এদের দুজনকে শাস্তি দিতে চেয়েছিলাম যে রঞ্জনের ফাঁসি হয়ে যাক, আর অঞ্জলির সারা জীবনের মতো জেল। শায়লা দেবী, এদের প্রতি আপনার ঘৃণা আপনাকেও এদেরই মতন অপরাধী বানিয়েছে। এদের দুজনের তো শাস্তি হবেই।
আপনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে বলে, কিন্তু আপনারও কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে অনামিকাকে খুন করার অপরাধে। এগারোটা বেজে গেছে, এসে গেছে। এবার এই প্লেনটা পড়বে। মজা দেখলাম। তো প্লেনে আপনাদের তিনজনের হাজবেন্ড ছাড়া শুধু পাইলট ছিল? আর এখনো অবধি কোনো খবর পাননি আপনারা? দেখুন, অথরিটিকে পুরো জিজ্ঞাসাবাদ করেছি, আর ওরা বলেছে যে প্লেনে কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল না। তাহলে আপনাদের এরকম কেন মনে হচ্ছে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা প্লেন ক্র্যাশ ছিল না, বরং কেউ জেনে শুনে ওদেরকে খুন করেছে? ওনাকে অনেক দিন ধরে কেউ ফোন করে হুমকি দিচ্ছিল। দেখুন, আপনাদের হাজবেন্ড তো নামি দামি বিল্ডার্স, তাই হুমকি দেওয়া ফোন তো আপনাদের আসতেই পারে, তাই না? কিন্তু এক্স্যাক্টলি কি হয়েছিল বলুন তো আপনারা। হ্যাঁ, ওরা তিনজন সুরাট যাচ্ছিল কোনো জমি কিনতে, কিন্তু কিছু বিল্ডার্স ছিল যারা চাইতো না এই ডিলটা হোক। হ্যাঁ স্যার, কোটি টাকার ডিল ছিল। নিশ্চয়ই এই কাজ ওদের মধ্যেই কারোর হবে। আচ্ছা, হুমকি দিয়ে কেউ ফোন করলো আর আপনারা পুলিশের কাছে কেন রিপোর্ট করেননি? স্যার, আমরা পুলিশের কাছে যেতে চেয়েছিলাম, তো আমাদের হাজবেন্ডরা আমাদের বাধা দিল। হ্যালো, কে বলছেন? খবরদার যদি ওই সুরাটের জমিটার ব্যাপারে ভেবেওছো তুমি, বুঝেছ? হুমকি দিচ্ছেন আমাকে? হুমকি ভাবো তুমি। কাল সকাল 11টার সময় তোমার জীবনের শেষ নিঃশ্বাস নেবে তুমি। আপনার যা করার করে নিন, এই ডিল তো আমি করেই ছাড়বো। প্লেন ক্র্যাশও ঠিক 11টার সময় হয়েছিল স্যার। 11টা বেজে গেছে, এবার এই প্লেনটা পড়বে। এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। আপনি বলুন স্যার, যে একটা জমির টুকরো কারোর জীবনের থেকে বড় হতে পারে কি? দেখুন, আমি আপনাদের প্রমিস করছি, যারা এই কাজটা করেছে তাদেরকে আমরা শাস্তি দিয়েই ছাড়ব। স্যার, আমাদের 5 বছর হয়ে গেছে এই কাজ করছি, আজ পর্যন্ত একটাও ভুল হয়নি। আমাদের কাজে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই স্যার। যদি স্যার প্লেনে কোনো প্রবলেম থাকতো তাহলে আমরা ওটাকে উঠতে দিতাম না। তাহলে আপনাদের কথা অনুযায়ী প্লেনে কোনো প্রবলেম ছিল না? একদমই নয় স্যার। তাহলে প্লেনটা ক্র্যাশ হলো কি করে? হ্যাঁ, 4 জন মারা গিয়েছেন, কে দায়িত্ব নেবে তার? স্যার, আমি নিজেই খুব অবাক হয়েছি যে এটা ঘটলো কি করে। ফ্লাইট রেকর্ডার জানেন তো আপনারা, যাকে আমরা ব্ল্যাক বক্স বলি, সেখানেও সবকিছু নর্মাল দেখাচ্ছে। নর্মাল বললে কাজ চলবে না, সব কিছু ডিটেলে বলুন, শুরু থেকে, টেক অফ হওয়ার আগে থেকে কি হয়েছিল? আমরা পুরো প্লেন চেক করে পাইলটকে হ্যান্ডওভার করে দিয়েছিলাম। তারপরে ওই 3 বিজনেসম্যান প্লেনে করে সুরাটের দিকে রওনা দিল।
আমরা টেক অফের পারমিশন রেডিওর ফ্রিকোয়েন্সি থেকে পাই, মেন টাওয়ার থেকে। কাল আমাদের পুরো ইনফরমেশন পাওয়ার পরই আমরা টেক অফের প্রক্রিয়া শুরু করেছি। হ্যাঁ ফ্রেডি, কি? আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, আমরা দেখছি। কি হয়েছে স্যার? মদনকে যে নাম্বার থেকে হুমকি দেওয়া ফোন করা হয়েছিল সেটা ক্র্যাশের দিন এখানেই ছিল, এই এয়ার স্ট্রিপেই। স্যার ফোনটা যদি এখানেই থেকে থাকে তাহলে এটা ভিতরের কোনো লোকের কাজ। কি? হ্যাঁ না স্যার, আমরা কাউকেই কোনোদিন হুমকি দিয়ে ফোন করিনি। তোমরা না করলে কি বাইরের কেউ এসে করে গেছে? এই তোমাদের সিকিউরিটি এয়ার স্ট্রিপের? যদি ওই লোকটা এখানে এসে থাকে তাহলে কিছু না কিছু তো এখানে নিশ্চয়ই ফেলে গেছে। চেক করে দেখি। স্যার এই জায়গাটা তো পুরো পরিষ্কার, ও যদি কোথাও লুকায় তাহলে ওই হ্যাঙ্গারের কাছে কোথাও লুকিয়েছিল। ঠিক আছে, ওখানে দেখি। আপনারা আসুন আমাদের সঙ্গে। স্যার, স্যার একটা ভাঙা ফোন পেয়েছি। স্যার আমার মনে হয় হুমকি দেওয়ার জন্য এই ফোনটাই ব্যবহার করেছিল। হতে পারে, ইউজ করে ভেঙে দিয়েছে। রেখে দাও, কিছু প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। কোথায় পেলে তুমি এটা? স্যার ওখান থেকে। স্যার এখানে। স্যার এই দেখুন, এখানে কানের মতো কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ, ফোনটাও এখানে পাওয়া গেল। আর এই চিহ্ন, এমনটা নয় তো যে ওই অপরাধী এখানে হেলান দিয়ে ফোনে কথা বলছিল আর আমাদের জন্যে ও প্রমাণ রেখে গেছে এখানে। একটা কাজ করো, এর ছবি তুলে নাও। স্যার কানের চিহ্ন দিয়ে কিছু বোঝা যাবে? আরে কিছু না কিছু তো পাওয়া যাবে। ডক্টর সালুকাকে দেব, উনি শিওর কিছু করবেন। স্যার দুটো লাশ পাওয়া গেছে, অঙ্কুর আর মদনের, অঙ্গদ আর মদন। আচ্ছা সুমিত আর ওই প্লেনের পাইলট? খুন চলছে স্যার, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আপনারা প্লিজ কাঁদবেন না, একটু শান্ত হন। দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের স্বামীকে যারা খুন করেছে তারা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। স্যার, হ্যাঁ স্যার এই ফোনটা পেয়ে গেছি যে ফোন থেকে হুমকি দেওয়া ফোনটা করা হয়েছিল, কিন্তু কিন্তু স্যার আমরা ওখানে পৌঁছানোর আগেই খুনি এই ফোনটা ভেঙে দিয়েছে, যাতে আমরা ওর অবধি পৌঁছতে না পারি। স্যার আমরা জানি এটা কে করেছে। চেনেন আপনারা কে কে খুন করেছে? রণদীপ আর শশী। রণদীপ আর শশী কারা? হ্যাঁ স্যার এই দুজন বিল্ডার্স, এরা চাইতো না যে আমাদের তিনজনের স্বামী এই ডিলটা করুক। জানতাম, আমরা জানতাম যে এই ঘটনার পুরো দোষ আমাদের ঘাড়েই চাপানো হবে। আপনাদের পরিচয়? স্যার এরাই দুজন হলো সেই খুনি, রণদীপ আর শশী। জানি না এই মহিলাদের আমাদের সঙ্গে কি শত্রুতা আছে, যাই হোক না কেন আমাদের উপরই সবসময় দোষারোপ। আর আগেও একবার এরা আমাদের মিথ্যে অভিযোগে গ্রেফতার করিয়েছিল। আচ্ছা কোন অপরাধে গ্রেফতার করিয়েছিল আপনাদের? আমাদেরও একটু বলুন। স্যার প্রথমবার যখন অঙ্কুরকে কল করে হুমকি দিয়েছিল তো আমি পুলিশে রিপোর্ট লিখিয়েছিলাম এই রণদীপের বিরুদ্ধে। আর পুলিশ আমাকে গ্রেফতারও করেছিল,
কিন্তু পরে আমি নির্দোষ প্রমাণিত হই। হ্যাঁ স্যার, আসলে ওই হুমকি দেওয়া ফোন ওই গ্রামবাসীদের ছিল যাদের জমি এরা নিতে চেয়েছিল। হ্যাঁ, ওই গ্রামের লোকগুলো তো এখনো জেলেই আছে। তো এই বাজে কাজটা তোমরা ছাড়া আর কে করতে পারে? দেখলেন স্যার, আবার আমাদের ওপর অভিযোগ। যদি আমরাই হামলা করে থাকি তাহলে সিআইডির কাছে আমরা কেন আসবো? কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা ওখানে অপরাধীর কানের চিহ্ন পেয়েছি। আর ব্যাস, সেটা থেকে তো আমরা পুরোটা জেনেই যাব যে খুনি কে। এই দেওয়ালে যে কাঁচা রং ছিল, ওখানে এই যে কানের ছাপটা দেখা যাচ্ছে, এই কানের ছাপটা দেখো। কিছু দেখতে পাচ্ছ এতে? ওই কানের প্রিন্টে স্টারের মতন দেখতে কিছু ইমপ্রিন্ট আছে। আরো একটা কথা, এই যে অপরাধী, এ সমুদ্রের আশেপাশে থাকে। এইটা কিভাবে জানতে পারলেন স্যার? আমি বলছি, এই ফোনটা, এই ফোনের যে ভাঙা অংশটা, এর ওপর আমি কিছু সমুদ্রের বালি আর মাছের কাঁটার টুকরো পেয়েছি। আচ্ছা আচ্ছা, তো যখন ওই লোকটা তার জুতো দিয়ে ফোনটা ভেঙেছিল তখন ওই বালি আর ওই মাছের কাঁটা জুতো থেকে বের হয়ে ফোনের মধ্যে চলে আসে। জুতোয় বালি আর মাছের কাঁটা হতে পারে। ওই লোকটা ফিশ মার্কেটের আশেপাশে থাকে। এখানে তো দুটো ফিশ মার্কেট আছে, একটা ভার্সোভা জেটিতে আর একটা মার্ড আইল্যান্ডে। ব্যাস, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এই দুটো ফিশ মার্কেটে গিয়ে খোঁজ নাও আর দেখো এমন কেউ আছে যে কানের মধ্যে স্টারের শেপের ইয়াররিং পড়েছে। ওই লোকটাকে আমি দেখতে পেয়েছি। ওকে স্যার। সবাই চলে এসো। ওকে স্যার। কারোর সঙ্গে মিটিং হওয়ার কথা। এই লোকটা কে চিনতে পারছি না তো। স্যার, এটা তো সচিন। এয়ারপোর্ট অথরিটিজ মরে যাওয়া পাইলটদের লিস্টে এর ছবি দেখিয়েছিল। এই পাইলটটা সচিন। এই সচিন বেঁচে আছে? স্যার, ও যদি প্লেন ক্র্যাশে মারা না যায় তাহলে এই এখানে লুকিয়ে কি করছে? তাই তো, সামনে আসছে না কেন? চলো গিয়ে জিজ্ঞাসা করি। স্যার। হ্যাঁ, স্যার, এ তো মারা গেছে। মারা গেছে? ওই দেখুন স্যার, সচিন পালাচ্ছে।
স্যার ওই লোকটা মনে হয় এমন কিছু রহস্য জানতো যেটা সচিন চাইতো না আমরা জানতে পারি, আর হয়তো সেই জন্যই ওকে মেরে ফেললো। স্যার, কি জিজ্ঞেস করতে চান আপনি আমাকে? আপনার হাজবেন্ড সচিনের ব্যাপারে আপনি কি বলতে পারবেন ও কোথায় আছে? এটা কিরকম প্রশ্ন ইন্সপেক্টর? আপনারা তো জানেন কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশে। আগে না, সচিন বেঁচে আছে। বেঁচে আছে? আগে হ্যাঁ। আর আপনি হয়তো এটা শুনে খুবই কষ্ট পাবেন যে ও একটা খুন করে পালিয়েছে। এমনিতে তোমার স্বামী সচিন কত টাকা পেয়েছিল এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে? টাকা? টাকা পাইনি। টাকা যদি পেয়ে থাকতো তাহলে আমি কফি শপে কাজ করতাম না। আর এমনিতেও আমাদের রিলেশন ঠিক চলছিল না। আপনাদের মধ্যে বনিবনা হচ্ছিল না? কি বলতে চাইছেন, মানে জিজ্ঞেস করতে পারি কি প্রবলেম ছিল? দীপ্তি নামের একটা মেয়ে আছে, এয়ার হোস্টেস। অনেকবার বলতো যে তোর সাথে ডিভোর্স নিয়ে ওর সাথে থাকতে চাই। কোনো সম্ভাবনাই নেই স্যার। আর ও যদি প্লেন থেকে প্যারাশুট নিয়ে লাফ দেয় তাহলে? না স্যার, যদি প্যারাশুট নিয়ে লাভ দিত তাহলে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখতে পেত। আমরা কিছু মিস করে যাচ্ছি না তো? কি একটু আগে তুমি কি বললে, কি মিস করেছো? না না স্যার, কিছু না। তোমাদের অ্যাপিয়ারেন্স বলছে যে তোমরা কিছু লুকোচ্ছ, তাই তো? কি ব্যাপার বলো, বলো তাড়াতাড়ি। সরি স্যার, আমরা ওই ছোট একটা ভুল করে ফেলেছিলাম। কিরকম ভুল? স্যার, যখন প্লেন টেক অফ করেছিল আমরা ওখানে ছিলামই না। আপনারা এত বড় ভুল কি করে করতে পারেন? হ্যাঁ স্যার, ওই প্লেন যখন রানওয়েতে দৌড়চ্ছিল স্যার কিছু বিস্ফোরণ হলো স্যার। কিরকম বিস্ফোরণ? স্যার, কেউ একজন চকলেট বোম ফাটিয়েছিল, তো আমরা ওইটাই দেখতে গিয়েছিলাম যে কোথাও কিছু হয়নি তো। আরে এটা তো চকলেট বোম। আর স্যার যখন আমরা ফিরে এলাম তখন দেখলাম যে প্লেন উড়ে গেছিল স্যার। এটা ওই দাড়িওয়ালারই কাজ হবে স্যার। ওদের কনসেন্ট্রেশন নষ্ট করার জন্য। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, কেন? কিসের মোটিভ থাকতে পারে ওদের কনসেন্ট্রেশন ব্রেক করার জন্য? কিছু না কিছু তো গোলমাল আছে অভিজিৎ। আচ্ছা, যখন বোমটা ব্লাস্ট হয় তখন প্লেনটা বায়ুস্তরের কোন জায়গায় ছিল? ওখানে গিয়ে দেখাও। আসুন স্যার। চলো দেখাও। আসুন। এক মিনিট অভিজিৎ, এ তো রক্ত, শুকিয়ে যাওয়া রক্ত। স্যার, রক্তের রং দেখে মনে হচ্ছে খুব বেশি পুরনো নয়, আজ বা কালকেরই। এই রক্ত কার রক্ত? এটা এখানে এলো কি করে? জানি না স্যার। জানি না? সব প্রশ্নের একটাই উত্তর তোমাদের, জানি না। তাহলে জানোটা কি তোমরা? স্যার, এয়ার স্ট্রিপের রক্ত মানে কিছু না কিছু হয়েছিল এখানে। এটা তো পরিষ্কার, কিন্তু কি হতে পারে? আর এই রক্ত, এটা কার রক্ত? বস, জানতে পেরে গেছি ওই এয়ার স্ট্রিপে যে রক্ত ছিল ওটা কার? কার ছিল? এর পাইলট সচিনের। পাইলট সচিনের রক্ত? কিন্তু ওরা আঘাত লাগলো কি করে, কখন? স্যার, যখন আমরা ওকে জেটিতে দেখেছিলাম তখনও একটা স্লিং ব্যান্ডেজ পড়েছিল, আর ওর হাতে ব্যান্ডেজও বাঁধা ছিল। কিন্তু ইঞ্জিনিয়ার আমাদের এটা বললো যখন সচিন টেক অফের জন্য যাচ্ছিল একদমই ঠিকঠাক ছিল, ওর হাতে কোনো রকম ব্যান্ডেজই ছিল না। এটার একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, সচিনের আঘাত এয়ার স্ট্রিপের সময়ই হয়েছে। প্লেনটা টেক অফ হওয়ার আগেই সচিন এয়ার স্ট্রিপে পড়ে যায়, আর ওর তখনই আঘাতটা লাগে। ঠিক এইরকমই হয়ে থাকবে বস, কারণ এই জন্যে সচিন প্লেন ক্র্যাশে মারা যায়নি, কারণ সচিন প্লেনে ছিলই না। কিন্তু ডক্টর সালুখে, কেউ তাহলে সচিনকে প্লেন থেকে লাফাতে দেখেনি কেন?
আরে ওই দাঁড়িয়েওয়ালা ওখানে বাজি ফাটিয়েছিল না ওদের সরানোর জন্যে। এগুলো সব সচিন আর ওই লোকটার প্ল্যান ছিল। হ্যালো, ওকে, থ্যাংক ইউ স্যার। সচিনের ওই গার্লফ্রেন্ড দীপ্তি যে সিঙ্গাপুরে থাকে, ওর নাম্বার পেয়ে গেছি। সচিন কি হয়েছে ওর? ও ঠিক আছে তো? দীপ্তি, একটা কথা বলো, শেষবারের মতন সচিনের সঙ্গে তুমি কবে কথা বলেছিলে? 2 দিন আগে। 2 দিন আগে? কিন্তু সচিনের ওয়াইফ তো আমাদের বলেছে তোমাদের দুজনের সম্পর্ক ভেঙে গেছে। না, হয়তো ওর বউকে এটা বলেনি যে ও আমার সাথে মিট করতে সিঙ্গাপুরে আসছে। আচ্ছা, সচিনের কবে আসার কথা সিঙ্গাপুরে? 1 সপ্তাহ বাদে। ও, আচ্ছা, আর কি কি কথা হয়েছে তোমার সঙ্গে 2 দিন আগে? ও বলছিল যে ও অনেক টাকা পেতে চলেছে আর তারপরে আমরা দুজনে নতুন জীবন শুরু করতে পারি। কিন্তু আপনার এইসব প্রশ্ন, সচিন ঠিক আছে তো? ভয় পেও না, সচিনের কিছু হবে না। আর যদি দরকার পড়ে আমরা আবার তোমায় ফোন করব। থ্যাংক ইউ। আচ্ছা, দীপ্তি আবার যুক্ত নয় তো এই প্ল্যানের সঙ্গে, এই সমস্ত ষড়যন্ত্রের সঙ্গে? পুরবি, একটা কাজ করো, সিঙ্গাপুর পুলিশকে পুরো ডিটেলস জানিয়ে দাও আর বলো যে ওরা এই দীপ্তির ওপর যেন নজর রাখে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, সচিনের ওয়াইফের সঙ্গে কথা হলো স্যার। ও তো বললো যে সচিনের পাসপোর্ট বাড়িতেই আছে। কি? সচিনের পাসপোর্ট বাড়িতে? আর সচিন সিঙ্গাপুর যাওয়ার জন্য প্ল্যান করছে? এটা আবার হয়নি তো যে সচিন নকল পাসপোর্ট বানিয়েছে? নকল পাসপোর্ট? আচ্ছা, আমাদের ওই ঘেটু আছে না, ও কিন্তু নকল পাসপোর্টের ব্যাপারে অনেক কিছু জানে। হেড্রিক, একটা কাজ করো, পঙ্কজকে বলো যে সচিনের ফটো নিয়ে যেন ঘেটুর সঙ্গে দেখা করে। হ্যাঁ। ইয়েস স্যার। আরও একটা কথা স্যার, স্যার সচিন যদি প্লেন টেক অফ হওয়ার আগে প্লেন থেকে ঝাঁপ দিয়ে থাকে, তাহলে প্লেনটা ওড়াচ্ছিল কে? আর যখন ও প্লেন থেকে ঝাঁপ দিল তখন এই মদন, অঙ্কুর আর সুমিত এরা চিৎকার চেঁচামেচি করলো না কেন? চুপচাপ বসেছিল কেন? বস, প্লেন থেকে পড়ে গেলে এরকম সুযোগ পাবে কি করে? এরা 3 জনেই তো অজ্ঞান ছিল। কিন্তু স্যার, এরা জ্ঞানটা হারালো কিভাবে? পুরবি, এদের 3 জনের পেটের মধ্যে ব্ল্যাক কফি ছিল, আর ওই ব্ল্যাক কফিতেই নেশাদ্রব্য মেশানো ছিল। কি? ব্ল্যাক কফির সঙ্গে নেশার ওষুধ? আই এম বোর্ডিং। আপনার কফি। থ্যাংক ইউ। তাহলে নিশ্চয়ই এটা সচিনের প্ল্যানের পার্ট ছিল। স্যার, একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি। বিনা পাইলট নিয়ে প্লেনটা উড়লো কিভাবে? এর উত্তর হলো ইউএএস। ইউএএস, আনইন্টারাপ্টেবল অটো পাইলট সিস্টেম। এই প্রোগ্রাম দিয়ে মাটিতে থেকে আকাশে ওড়া প্লেনকে কন্ট্রোল করা যায় স্যার, যে কোনো জায়গা থেকে। হ্যাঁ স্যার, আমরা এই ফরেন্সিক ল্যাবে দাঁড়িয়েও যে প্লেনটা আকাশে উঠছে তাকে কন্ট্রোল করতে পারি। এই প্রোগ্রামটা এই জন্যই বানানো হয় যে আকাশে ওড়ার সময় প্লেনে যদি কোনো ইমার্জেন্সি হয় বা কোনোভাবে প্লেন হাইজ্যাকও হয়ে যায়, তাহলে তার কন্ট্রোল যেন নিচে থাকা লোকেদের হাতে থাকে। তার মানে প্লেনের ককপিটের কন্ট্রোল তার হাতে থাকবে যার হাতে রিমোট আছে। হ্যাঁ স্যার, আর যার কাছে রিমোট কন্ট্রোলটা ছিল সেই প্লেনটা ক্র্যাশ করিয়েছে সমুদ্রে। রিমোট কন্ট্রোলের লোক খুনি। 1 কফিতে নেশার ওষুধ। যদি একবার আমরা জানতে পারি না যে ওই ব্ল্যাক কফিতে নেশার ওষুধ কে মিশিয়েছিল আর কে খাইয়েছিল, তাহলে বুঝে নাও রিমোট কন্ট্রোলের খুনির কাছেও আমরা পৌঁছে যাব। রিমোট কন্ট্রোল।
ব্ল্যাক কফি? স্যার মদন তো ব্ল্যাক কফি খেতেন না, ওনার হাই ব্লাড প্রেশার ছিল। আর স্যার আমিও তো সুমিতকে কোনো ব্ল্যাক কফি দিইনি, কারণ ও যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন আমিও বাড়ি ছিলাম না। দেখুন, আমরা ওই তিনজনের পেট থেকেই ব্ল্যাক কফি পেয়েছি, যে সেই নেশার ওষুধ মিশিয়েছিল। আর আপনারা বলছেন যে আপনারা কেউ নিজেদের স্বামীকে ব্ল্যাক কফি খাওয়াননি। হতে পারে অন্য কেউ ওনাদের ব্ল্যাক কফি খাইয়েছিল, বা হতে পারে বাইরে যেখানে গিয়েছিল সেখানে খেয়েছিল। কোথাও গিয়েছিল কি? হ্যাঁ স্যার, ওকে আমাদের ড্রাইভার এয়ারপোর্টে ছাড়তে গেছিল। তাহলে হতে পারে যে ও বাইরে কোথাও কফি খেয়েছে, তাহলে ড্রাইভার জানতে পারে। রবি, ওকে একবার ডাকুন তো, কোথায় আছে ও? স্যার যবে এই ঘটনা ঘটেছে তবে থেকে ও কাজে আসছে না, ও আমার ফোনও তুলছে না। তার মানে অভিজিৎ, এই রবি কাল থেকে উধাও। সরজান প্লিজ একটু দেখি তো কি হয়েছে এখানে। দেখুন স্যার, এখানে খুব গন্ধ আসছে, আর এক্ষুনি পুলিশকে ফোন করেছিলাম কিন্তু এখনো কেউ আসেনি। আমরা সিআইডি থেকে। স্যার আরও একটা খুন। চলে আয়, জাস্ট ফলো মি। পঙ্কজ, চুপচাপ আমার পেছন পেছন চলতে থাকবি যতক্ষণ আমি এখানে আছি। তোর ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই যে ঘেটু, আমি না ভয় পাই না, আমি একজন সিআইডি অফিসার। চুপচাপ চল, ফলো মি, ওইদিকে চল। চলে আয় পঙ্কজ। কি বন্ধু, শুনেছি তুমি খুব সুন্দর পাসপোর্ট বানাও। কে বললো? আমার একটা বন্ধু বলেছে। বন্ধু? কে বন্ধু? এ না, আমি চিনি না একে। এ তোমার বন্ধু? তোমার কোনো সন্দেহ আছে? খুব ভালো করে চিনি আমি একে। এর পাসপোর্টও রেডি হয়ে পড়ে আছে আমার কাছে। আরে বাহ, তাহলে তো আমারও পাসপোর্ট হয়ে যাবে, তাই না? হয়ে যাবে, কিন্তু দুটো পেটি লাগবে। আরে দেবো তো 2 পেটি। বলো না কি চাই, আম চাই না 2 পেটি আপেল চাই, বলো কি চাই? এ শালা, 2 পেটি মানে 2 লাখ। 2 লাখ? 2 লাখ? চল এটা বল, তোর নাম কি লিখবো পাসপোর্টে? সাব ইন্সপেক্টর পঙ্কজ, সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। আরে আরে আরে, আমি কি করেছি তোমার? শুধু তোরই নয়, যত নকল পাসপোর্ট বানায় সব ধান্দা বন্ধ হয়ে গেছে। যে যে প্রশ্নগুলো আমি করব সব কটা সত্যি সত্যি উত্তর দিবি, না হলে 2 লাখ বার উঠবস করাবো, বুঝেছিস? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো কি করবার আছে। এ ওর নকল পাসপোর্ট নিতে কখন আসবে? জানি না। জানিস না? আজ সন্ধ্যেবেলা, আজ সন্ধ্যেবেলা। দেখলে পঙ্কজ, খেঁচুর কামার। স্যার রবির ঘর থেকে যে বোতলটা পাওয়া গেছে, ওখানে ওই নেশার ওষুধটা আছে যেটা সালুনকে স্যার ব্ল্যাক কফিতে পেয়েছিল। ওই রবি ছাড়া আর কারোর আঙ্গুলের ছাপ পেয়েছিলে ওই বটলে? হ্যাঁ স্যার, রণদ্বীপের। রণদীপ, এই রণদীপ বিউরোতে এসে চেঁচিয়ে চেঁচিয়ে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চাইছিল না? প্রথমে রবিকে ব্যবহার করে খুন করানোর জন্য, তারপর রবিকেই মেরে ফেলে।
স্যার আমি রণদীপকে অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু ওর ফোন বন্ধ আসছে। একবার এই সুচিরকে যদি আমরা পাই না, ওই আমাদের পৌঁছে দেবে রণদ্বীপের কাছে। সন্ধেবেলায় তো ও আসছে নিজের নকল পাসপোর্ট নেওয়ার জন্য। আমার পাসপোর্ট রেডি আছে? হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার পাসপোর্ট ওর থেকে নিয়ে নাও, ওর কাছে আছে। আরে ভাই তাড়াতাড়ি করো, আমার কাছে বেশি সময় নেই। সত্যি বলেছিস তুই, তোর কাছে তো একদম সময় নেই। বাস এইটা, এই ফটোটা চিপকে দি। এটা কি ধরনের মজা? মজা নয়, এটা সিআইডির উপহার। সিআইডি? বল, ওই প্লেন ক্র্যাশটা কি করে করেছিলি তুই? সিআইডি থেকে পালিয়ে টেক অফ করা এত সহজ নয়। ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় অপরাধীদের। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। এই কাজের জন্য আমায় 50 লাখ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু কিন্তু আমি জানতাম না যে স্যার ওরা মারা যাবে। তোকে টাকা কে দিয়েছিল সেটা বল। স্যার স্যার আমি জানি না স্যার, আমি শুধু একবার কথা বলেছিলাম ওর সাথে। পঙ্কজ, ইন্টারনেটে ভালো করে দেখুন এই রণদ্বীপের কোনো ইন্টারভিউ পাওয়া যায় কিনা। স্যার পেয়ে গেছি। আমি আমার সাফল্যের সব কৃতিত্ব আমার কঠোর পরিশ্রম আর না হারা মনোভাবকে দেব। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না। আমি কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছেছিলাম। স্যার স্যার এটা ওনারই আওয়াজ স্যার, আই এম শিওর এটা ওনারই। গলার স্বর রণদ্বীপের আর ওই শিশিতে আঙুলের ছাপও রণদ্বীপের। রণদ্বীপ? স্যার সামনে গিয়ে রাইটে। স্যার এই রণদীপের ফোন তো অফ বলছে, ওর লোকেশন কি করে ট্র্যাক করব? আরে ফোন বন্ধ তো কি হয়েছে পঙ্কজ, ওর ভিডিওটায় মনে আছে? ওই ভিডিওটার মধ্যে ওর হাতে একটা ব্রেসলেট পড়েছিল। আমি ওই ইন্টারভিউ দ্বিতীয়বার চেক করেছি। কিন্তু স্যার ব্রেসলেট দিয়ে লোকেশন কি করে ট্র্যাক করব? পঙ্কজ, ওটা কোনো অর্ডিনারি ব্রেসলেট নয়। ওই ব্রেসলেটে জিপিএস ট্র্যাকিং লাগানো আছে। আর এরকম ব্রেসলেট বেশিরভাগ টাইপ 1 ডায়াবেটিসের লোকেরাই পরে। ব্রেসলেটে জিপিএস থাকে স্যার? হ্যাঁ, তার কারণ হলো যে ওর শরীর যদি কোনো সময় খারাপ হয়ে যায় বা ওর মাথা ঘুরে যায়, তাহলে ওর পরিবারের লোকেরা জিপিএস এর সাহায্যকে সহজেই ট্র্যাক করতে পারবে। কিন্তু স্যার এই জিপিএস বলছে রণদীপ। এইদিকে স্যার। হ্যাঁ স্যার এখানেই কোথাও হবে। ওর হার্ট রেট ক্রমশ কমে আসছে। হার্ট রেট ক্রমশ কমে যাচ্ছে? এদিকেই ও কোথাও আছে। দাঁড়া দাঁড়া, এই মাটিটা অন্যরকম মনে হচ্ছে কেন? এই মাটির নিচে আবার নেই তো? হতে পারে। মাই গড, বেঁচে আছে স্যার। স্যার আমরা তো ভেবেছিলাম যে এই লোকটাই খুনি, কিন্তু এখন দেখছি ওই তো মারা যাচ্ছিল। স্যার আমার মনে হয় না রবির খুন রণদীপ করেছে বলে, কারণ ব্যুরো থেকে বেরোনোর পরে ওর ব্রেসলেটের লোকেশন এখানটাই ছিল, ও অন্য কোথাও যায়নি। তার মানে যে সচিনকে টাকা দিয়েছিল সে রণদীপ ছিল না, অন্য কেউ ছিল। কিন্তু স্যার ভয়েস তো ওরই ছিল, গলার আওয়াজ তো ওরই ছিল। পুরবি আওয়াজ চেঞ্জ করে কথা বলা কোনো ব্যাপার না। আর আজকাল স্যার এমন এমন মোবাইলের অ্যাপ এসছে যার সাহায্যে যে কেউ যে কোনো আওয়াজে কথা বলতে পারে। কিন্তু কে কে সে যে রণদীপকে ফাঁসানোর চেষ্টা করেছিল? সে কে ছিল যে কিনা
নিজের ভয়েস চেঞ্জ করার অ্যাপ ইউজ করেছিল? চিয়ার্স। হ্যাঁ, চিয়ার্স চিয়ার্স। আসুন আসুন আসুন। অভিনন্দন আপনাকে। অভিনন্দন? কিসের জন্য? ওই অ্যাপের জন্য। ওই অ্যাপ যেটা আপনাদের কোম্পানি বানিয়েছে, যেটা দিয়ে যে কোনো মানুষ তার নিজের ভয়েস চেঞ্জ করতে পারে। মানে? হ্যাঁ, একবার শুনবেন? তোমাকে তোমার অপরাধের জন্য এবার জেলে যেতে হবে। তোমার অপরাধের জন্য এবার জেলে যেতে হবে। এটা কি ধরনের মজা? এটা মজা নয়। এই ডিভাইস দিয়েই তুমি রণদীপকে ফাঁসানোর চেষ্টা করেছিলে, তাই না? পুরবি, অ্যারেস্ট করো একে। চলুন ম্যাডাম। এত কিসের তারা আছে সিআইডি? একটু ওদিকে তো তাকান। এই, ছেড়ে দাও ওকে। বোকামি করো না। এই, ছেড়ে দাও এদের। মাই গড, তাড়াতাড়ি ওঠো। গুড বাই সিআইডি। ওয়েল ডান গার্লস। আজ পর্যন্ত বড় বড় অপরাধী যেটা করতে পারেনি সেটা আমরা করে দেখিয়েছি। সিআইডি তো পাগল হয়ে গেছে মনে হয়। আরে ওসব তো ঠিক আছে, কিন্তু আমরা যাব কোথায়? অরিজিনাল প্ল্যান তো আমরা ভেস্তে ফেলেছি। ভেবে দেখি, কোনো না কোনো রাস্তা তো পেয়েই যাব। আরে কি করছিস? কিরকম ভাবে প্লেন ওড়াচ্ছিস তুই? আরে আমি চালাচ্ছি না রে। তুমি তো বলেছিলে যে তুমি প্লেন চালাতে পারো। আরে আমি এটা করছি না, এটা নিজে থেকে হচ্ছে। ও নো, প্লেন তো নিচে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের ইউএস টেকনোলজি কেউ জানতে পেরে গেছে নাকি? কিন্তু কি করে? আসুন। যে দেশে মহিলারা স্বামীর দীর্ঘ জীবনের জন্য ব্রত রাখেন, সেখানে আপনারা তিনজন মিলে আপনাদের স্বামীদের খুন করে দিলেন। নিশ্চয়ই কোনো উপযুক্ত কারণ ছিল এর। হ্যাঁ, কারণ ছিল। আমাদের হাজবেন্ডরাও থোয়া তুলসী পাতা ছিল না। হ্যাঁ, লোকেদের কাছে তো এমন দেখাতো যে ওরা আমাদের খুব ভালোবাসে, কিন্তু বাড়িতে কিছু অন্য গল্প হতো। না আমরা কোনো ভালোবাসা পেলাম, আর না কোনো সম্মান। অঙ্কুর তো কতবার রিয়ার উপর হাতও তুলেছিল। হসপিটালেও ভর্তি হতে হয়েছিল ওকে। এই সব থেকে বিরক্ত হয়ে আমরা আমাদের স্বামীদের কল করে হুমকি দিচ্ছিলাম। আর ভাবলাম সুযোগ ভালো আছে, তাই আমরা ওদের মেরে ফেললাম।
আর ভাগ্য দেখুন, রণদীপ রবির কাছে গিয়েছিল ওই অজ্ঞান হওয়ার ওষুধ নিয়ে, যাতে আমাদের স্বামী মিটিংয়ে পৌঁছতেই না পারে। আর এই ব্যাপারটাও আমাদের কাজে লেগে গেল। তাহলে রবির সততার সুযোগ নিয়েছো তুমি। তারপরে তোমরা রণদীপকে মাটিতে পুঁতে দিয়েছিলেন, যাতে আমাদের মনে হয় ও অপরাধ করে পালিয়ে গেছে। খাঁচায় বন্দি পাখির মতো জীবন কাটানোর কোনো ইচ্ছে ছিল না। আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে চেয়েছিলাম। স্বাধীনভাবে শ্বাস নেওয়ার আরো কিছু পথ খোলা আছে ম্যাডাম। স্বামীকে খুন করা সব থেকে ভুল সিদ্ধান্ত। এটা ঠিক করতে যদি স্বামীর কাছ থেকে সরে যেতে, কিন্তু না, তোমরা তিনজন এমন রাস্তা বেছে নিয়েছো যে রাস্তা তোমাদের অন্ধকারে নিয়ে যাবে, আর সেটাও জেলের গড়াদের পেছনে। কত ধুলো এখানে। আচ্ছা শোনো, এই যে যতটা এলাকা আছে তাড়াতাড়ি পরিষ্কার করো। নতুন যে জিনিসপত্রগুলো আসবে সেগুলোকে শিফট করতে হবে এখানে। তুমি এদিকে, হ্যাঁ, পরিষ্কার করো। এসো এদিকে, এসো, এটাকেও পরিষ্কার করো। তুমি ওদিকে যাও, আপনি ওদিকে যান। স্যার, স্যার, এটা তো পুতুল নয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সবে ফ্ল্যাটে শিফট করেছি। না না, কোনো প্রবলেম নেই। ওকে ওকে ওকে, নট অ্যান ইস্যু। থ্যাংক ইউ। সীমা। হ্যাঁ বলুন। আমার টিফিনটা রেডি আছে তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব বার বেড়েছে না তোর? হ্যাঁ, কতবার বলেছি নিচে। এটা কি হচ্ছে এখানে? আরে এই মানুষটা চেঁচাতেই থাকে। আমার তো মুখ দেখে পুরো রাক্ষস মনে হয়। হ্যাঁ, সব সময় রেগে থাকে। কেন কি জানি ম্যাডাম। আচ্ছা, এই জলের বোতল আছে, সাবধানে নিয়ে যাবেন, আর রাজমাটাও খেয়ে নেবে না। আমি তো ওর বাড়িতে আর কাজই করতে চাই না। হ্যাঁ, আমি তোকে বলেছিলাম না আমার পেছনে। হায় হায়, আবার মারতে শুরু করলো বেচারা বিনীতা দিদি। এই মানুষটা তো মরণ হলে বাঁচি। হ্যাঁ, মারধর করে না? চুপচাপ একটা ভেজা বেড়ালের মতো বাড়ির কোণে পড়ে থাকবি, নহলে এত মার মারবো যে তুই সারা জীবন মনে রাখবি। বেশি কথা একদম বলবি না, চুপ কর। কি চাই আপনার? এই ভেতরে যা। শর্ট। আরে এই ম্যাডাম, এই ভেতরে কোথায় যাচ্ছ? আমি সিআইডি অফিসার। যদি তোমার কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয়, তুমি নির্দ্বিধায় বলতে পারো। বলো, কি হয়েছে? কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। কেউ তোমায় বিরক্ত করে না তো? তাহলে তোমার পিঠে এত ক্ষতর দাগ কেন? ও এটা তো আমি রান্নাঘরে স্লিপ করে গেছিলাম, তখনই লেগে গেছে। আচ্ছা আচ্ছা, কিচেনে পড়ে যাওয়ার জন্য এই দাগগুলো হয়েছে, তাই তো? ম্যাডাম, ও বললো না যে দাগগুলো এমনিই লেগেছে। এবার বাঘের চামড়া ওঠানোর চেষ্টা করো না। শান্তি হয়েছে আপনার? চলুন, আসুন। ম্যাডাম, ও ম্যাডাম, কারোর পরিবারের ব্যাপারে নিজের নাকটা গলাবেন না, বুঝে গেছেন আপনি? কেটে পড়ুন এবার। হ্যাঁ,
ইডিয়েট রবিশ। হ্যালো, ওকে স্যার এই পুরো জায়গাটা খুঁজে দেখেছি কিন্তু মেয়েটার মাথাটা কোথাও খুঁজে পাইনি। স্যার শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু এর গলাটা কাটা রয়েছে, গলা কেটেই মারা হয়েছে স্যার। স্যার